গল্পের শুরুতে আমরা অ্যানা নামের একটি মেয়েকে দেখতে পাই যে ঘুমাচ্ছিল। তখন তার ছেলে জেন তার বিছানার কাছে এসে দাঁড়ায় এবং তাকে বলে যে চলো সুইমিং পুলে ডাইভিং করি। কিন্তু অ্যানা তাকে মনে করিয়ে দেয় যে তাকে কাজে যেতে হবে এবং জেনকে স্কুলে যেতে হবে। ঠিক তখনই অ্যানা খুব জোরে বজ্রপাতের শব্দ শুনতে পায়। তখন সে জানালার কাছে গিয়ে দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং রাস্তায় পানি জমতে শুরু করেছে। কিন্তু অ্যানার মনে হয় যে এখনো পরিস্থিতি এতটা খারাপ হয় নাই যে তার প্রতিদিনের কাজ বন্ধ হয়ে যাবে। সে সকালে নাস্তা বানাতে শুরু করে এবং জেনের দুষ্টুমিতে বিরক্ত হতে থাকে। তখন অ্যানার মা ফোন করে তার খোঁজ খবর নেয়, কিন্তু অ্যানা তাকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে। এরপর রান্না করার সময় অ্যানা একটি অদ্ভুত পানির অদ্ভুতভাবে বয়ে যাওয়ার শব্দ শুনতে পায় এবং ভাবে যে হয়তো বাথরুমে থেকে আসছে। ঠিক তখনই সে পিছন ঘুরে দেখে যে মেঝেতে চারদিক শুধু পানি আর পানি। পুরো শহরে এত বন্যা হয়ে গেছে যে পানি তার অ্যাপার্টমেন্টের জানালা পর্যন্ত পৌঁছে গেছে। ম্যানেজমেন্ট অফিসের পক্ষ থেকে ঘোষণা আসে যে 7টি বিল্ডিং এ পানি 2য় ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে এবং 3টি বিল্ডিং এ 3য় ফ্লোর পর্যন্ত। যাদের বাড়িতে পানি ঢুকে গেছে তাদের উপরের ফ্লোরে যেতে হবে, কিন্তু লিফট কাজ করছে না। তখন জেন খুব বেশি উত্তেজিত হয়ে জোরে জোরে কথা বলতে থাকে এবং খেলতে চায়। এতে অ্যানার ধৈর্য ভেঙে যায়। সে জেনকে টেবিলের ওপর বসিয়ে দেয় এবং তাকে ধমক দেয় যে সে তার কথা কেন শোনে না। এরপর সে জিনিসপত্র গোছাতে শুরু করে এবং খেয়াল করে যে পানি এখন তার পা পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক তখনই তার কোম্পানির একজন সিকিউরিটি এজেন্ট ফোন করে, জানায় যে সে তাকে রেস্কিউ করতে আসছে। অ্যানাকে বলে যে সে জিনিসপত্র গুছিয়ে সময় নষ্ট না করে শুধু জেনকে নিয়ে উপরের দিকে চলে যায়। হঠাৎ কল কেটে যায় এবং পুরো বিল্ডিং এর বিদ্যুৎ চলে যায়। অ্যানা দ্রুত একটি ছোট ব্যাগ তুলে নেয় যাতে সে জেনের ওষুধ রাখতে পারে। এরপর সে জেনকে খুঁজতে দৌড়ায়। জেন ভয়ে আলমারির ভিতর লুকিয়ে থাকে। অ্যানা তাকে চেঁচানোর জন্য ক্ষমা চায় এবং তাকে পিঠে বসিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাইরে আসতে রাজি করায়। এরপর যখন তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয় তখন দেখে সব প্রতিবেশী সুটকেস নিয়ে নিজেদের ঘর ছেড়ে যাচ্ছে। অ্যানা জেনকে বাঁচাতে করিডোর দিয়ে দৌড়ায় যেন দ্রুত সিঁড়ির কাছে পৌঁছাতে পারে, কিন্তু সেখানে বিশাল ভিড় জমে থাকে যা একদম নড়ছে না। আতঙ্কিত অ্যানা করিডোরের অন্য দিক দিয়ে দৌড়ায় এবং দেখে পাশের সব বিল্ডিং এও একই অবস্থা। তখন সে এমার্জেন্সি সিঁড়ি দেখতে পায় এবং উপরে উঠতে শুরু করে। জেন পানিতে ভাসতে থাকা মানুষদের দেখে ফেলে, তাই অ্যানা তার মন অন্যদিকে ফেরাতে গান গাইতে শুরু করে। 2-3 ফ্লোর ওঠার পর অ্যানা পুরোপুরি ভেঙে পড়ে। সে দেখে যে সিঁড়িগুলো অনেক জিনিসপত্রে পুরোপুরি বন্ধ হয়ে আছে। সে জেনকে নিচে নামায় এবং নিজে সেই জিনিসগুলোর উপরে উঠে চলতে থাকে, কিন্তু তার পা পিছলে যায় এবং সে পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে যায়। অ্যানা কোনো রকমে নিজেকে সামলে নেয়, কিন্তু পানিতে ভাসতে থাকা লাশগুলো দেখে সে বুঝে যায় যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তাই সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2য় ফ্লোরের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে কিছু মানুষ বাথরুম ব্যবহার করার জন্য অ্যাপার্টমেন্টে ঢুকছে। ঠিক তখনই অ্যানা নিজের নাম শুনতে পায় এবং দেখে কাছেই তার কোম্পানির সেই সিকিউরিটি এজেন্ট তাকে খুঁজছে। অ্যানা তার কাছে দৌড়াতে চায়, কিন্তু তখনই সে দেখতে পায় যে জেন ভিড়ের পেছনে পেছনে একটি অ্যাপার্টমেন্টের ভিতরে চলে গেছে। অ্যানা আতঙ্কিত হয়ে তার পেছনে ভিতরে যায় এবং জেনকে খুঁজতে থাকে। ঠিক তখনই তার নজর জানালার দিকে যায় এবং সে একটি বিশাল পানির ঢেউ আসতে দেখে। এই দৃশ্য দেখে তার স্বামী গুয়ানের সঙ্গে পানিতে ডুবে যাওয়া গাড়ির ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে ঢেউ জানলা ভেঙে দেয় এবং অনেক মানুষকে ভাসিয়ে অ্যাপার্টমেন্টে পানি ঢুকে পড়ে। অ্যানার হাত থেকে ব্যাগটি ছুটে যায়। সে ব্যাগটি ধরতে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু ব্যাগটি ভাঙা জানালা দিয়ে বাইরে ভেসে যায় এবং অ্যানার শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে। পানি আর ছাদের মাঝখানে সামান্য বাতাস বেঁচে থাকে, তাই অ্যানা গভীর শ্বাস নেয় এবং তারপর আবার পানিতে ডুব দিয়ে জেনকে খুঁজতে থাকে। অন্য ঘরে সে তার ছেলের অবচেতন শরীর দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তাকে ধরে দ্রুত দরজার দিকে ছুটে যায়। অ্যানা যতই চেষ্টা করে দরজা খোলে না এবং সে নিজেও অচেতন হয়ে পড়ে। ঠিক তখনই সিকিউরিটি এজেন্ট হাই দরজা খুলে অ্যানার জ্ঞান ফেরায় এবং তাকে বাইরে বের হতে সাহায্য করে। 3 জন পানিতে ভেসে উপরে ওঠে এবং ব্যালকনি রেলিং পার হয়ে আবার করিডোরে পৌঁছে যায়। এরপর হাই জেনকে সিপিআর দেয় এবং জেনের জ্ঞান ফিরে আসে। জেন কাঁদতে কাঁদতে তার মায়ের সঙ্গে জড়িয়ে ধরে। হাই পুরো ঘটনার ভিডিও বানায় এবং কোম্পানিকে রিপোর্ট পাঠায় যে তাদের লিড রিসার্চার নিরাপদ আছে। এরপর 3 জন সামনে গিয়ে হাঁটতে জেন বলে পানি দেখে তার বাবার কথা মনে পড়ছে, যখন তারা গাড়িতে ডুবে গিয়েছিল। উপরে যেতে যেতে হাই তাদের জানায় যে কোম্পানির একটি হেলিকপ্টার পথে আছে। সে এটাও জানায় যে 3 ঘন্টা আগে একটি অস্ট্রেলিয়ার আটলান্টিকার সঙ্গে ধাক্কা লেগেছে এবং গলিত বরফ এখন সমুদ্রের পানির সঙ্গে উত্তরের দিকে আসছে। হাই বলে যে সরকার আগেই জানতো অস্ট্রেলিয়ার আসতে যাচ্ছে, কিন্তু তারা কিছু বলেনি কারণ এটাকে থামানো সম্ভব ছিল না।
এর মানে আজ মানবজাতির শেষ দিন। এটা শুনে অ্যানা বিশ্বাস করতে পারে না। তখন হাই তাকে জানায় যে তার কোম্পানি শুধু এআই বানানোর ল্যাব নয়, আসলে তাদের কাজ ছিল নতুন মানবজাতি তৈরি করা। দুইজন ইমোশন ইঞ্জিনে কাজ করছিল অ্যানা এবং তার বস, যে বন্যায় নিজের সন্তানের সঙ্গে মারা গেছে। অ্যানা বোঝানোর চেষ্টা করে যে ইমোশন ইঞ্জিন তখনের টেস্টিং পর্যায়ে ছিল, কিন্তু হায়ের তাতে কোনো আগ্রহ নেই। বাকি টিমগুলো তাদের কাজ শেষ করে ফেলেছে। মানুষের মতো শরীর আগেই বানানো হয়েছে, তাদের বোঝার ক্ষমতা এবং সন্তান জন্ম দেওয়ার শক্তিও দেওয়া হয়েছে। এখন শুধু আবেগ দরকার। এত গুরুতর কথার মাঝে জেন হঠাৎ বলে যে তার টয়লেটে যেতে হবে। এটা শুনেই তিনজন কাছের একটি অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ায় যাতে বাথরুম ব্যবহার করা যায়। অ্যানা সুযোগ বুঝে হাইয়ের ফোন নিয়ে তার মাকে কল করে বলে যে সে তাকে খুব ভালোবাসে। ঠিক তখনই দেয়ালের ভিতর থেকে অদ্ভুত শব্দ আসে এবং রান্নাঘরের গ্যাস পাইপ ফেটে যায়। পুরো অ্যাপার্টমেন্টে গ্যাস ভরে যেতে থাকে, তাই তিনজন দ্রুত বাইরে দৌড়ায়। আশেপাশের অন্য ফ্ল্যাটগুলো বিস্ফোরিত হতে থাকে এবং করিডোরের দুই পাশে আগুন ছড়িয়ে পড়ে। হাই ব্যালকনি রেলিং এ উঠে উপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করে। এরপর অ্যানা জেনকে তার দিকে এগিয়ে দেয়, কিন্তু জেন তাকে ছাড়তে চায় না এবং তার বাহুতে ছটপট করতে থাকে। এর ফলে অ্যানার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে পানিতে পড়ে যায়। গাড়ি দুর্ঘটনার স্মৃতি আবার ফিরে এলেও অ্যানা কোনো মতে উপরে ভেসে ওঠে এবং একটি সাইনবোর্ড ধরে। এরপর সে আবার বিল্ডিং এর দিকে সাঁতার কাটে। ঠিক তখনই সে লিফটের ভিতর থেকে একটি শিশুর কণ্ঠ শুনতে পায়। তার নাম যিশু, যে সাহায্যের জন্য কাঁদছে। অ্যানা হাতে করে লিফটের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। সে উপরে ফ্লোরে দৌড়ায় যাতে কোনো যন্ত্র পাওয়া যায়। তখনই সে দেখে একটি ফ্ল্যাট থেকে কিছু লুটেরা বেরিয়ে আসছে এবং মানুষদের উপর হামলার কথা বলছে। ভয় পেয়ে অ্যানা আবার নিচে দৌড়ায়। সে আবার লিফট খোলার চেষ্টা করে, কিন্তু তখন পানি আরও বেড়ে গেছে এবং যিশুর কণ্ঠও বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বিশাল একটি ঢেউ বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খায় এবং অ্যানা আবার পানির নিচে চলে যায়। তার মনে পড়ে কিভাবে সে গাড়ির কাঁচ ভেঙেছিল এবং গুয়ান তাকে বলেছিল যে সে সামনে সাঁতার কাটুক আর সে জেনকে সামলাবে। কিন্তু গুয়ান হঠাৎ দুর্বল হয়ে পড়ে এবং সাঁতার কাটতে পারেনি। সে জেনকে অ্যানার হাতে দিয়ে নিজে পিছিয়ে পড়ে। বর্তমান সময়ে অ্যানা সিঁড়ি দিয়ে উপরে উঠে দ্রুত জেন এবং হাইয়ের কাছে পৌঁছায়। জেনের অবস্থা ভালো থাকে না এবং তার ওষুধ দরকার হয়, যা অ্যানা আগেই হারিয়েছে। অ্যানা জেনকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে দৌড়ায়, এই নিয়ে যে কোনোভাবেই তাকে ওষুধ খুঁজে বের করতেই হবে। হাই তাকে থামানোর চেষ্টা করে এবং বলে যে তারা চাইলে শিশুটিকে আবার তৈরি করতে পারবে, কারণ তার সব ডেটা তাদের কাছে আছে। কিন্তু অ্যানা তার কথা শুনে না। সে যে কোনো একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে, রান্নাঘর থেকে কিছু জিনিস তুলে নেয় এবং একটি দেশি ওষুধ বানিয়ে জেনের মুখে ঢেলে দেয়। আর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অ্যানা তার বস হিয়ানমোকে বলছে যে সে জেনকে ছেড়ে দিতে চায়। হিয়ানমো জিজ্ঞেস করে এটা কি গুয়ানের মৃত্যুর কারণে। অ্যানা জানায় যে জেনের সঙ্গে তার পরিচয় হয়েছিল শুধুই কাজের কারণে এবং সে মনে করে যে সে মা হওয়ার জন্য তৈরি নয়। হিয়ানমো বলে যে কেউ পুরোপুরি প্রস্তুত থাকে না এবং এটাও জানায় যে ইমোশন ইঞ্জিন এখন সম্পূর্ণ হয়ে গেছে। হিয়ানমো বলে যে কয়েক মাসের মধ্যেই কোম্পানি তাদের বাচ্চাদের নিয়ে যাবে এবং সে ভাবে যে তারা আদৌ কি এগুলো বানানো উচিত ছিল। বর্তমানে ঘরে বানানো সেই ওষুধে জেনের অবস্থা ভালো হয়ে যায়। সে বলে যে সে অসুস্থ থাকতে ভালোবাসে, কারণ তখন অ্যানা তাকে বেশি মনোযোগ দেয়। যখন তারা বাইরে তাকায় তারা অবাক হয়ে যায়, রোদ উঠে গেছে। তাই অ্যানাকে জানায় যে তাকে শেল্টারে নামিয়ে দেওয়া হবে, কিন্তু জেন তার সঙ্গে যেতে পারবে না। সে স্বীকার করে যে সে নতুন মানবজাতির প্রতি কৌতূহল থেকে আসেনি, বরং দেখতে এসেছে যে অ্যানা জেনের সঙ্গে কি করবে। সে এটাও জানায় যে তার মা তাকে ছোটবেলায় ছেড়ে দিয়েছিল ঠিকই। তখন হঠাৎ করে আকাশ আবার কালো হয়ে যায় এবং জোরে বৃষ্টি শুরু হয়। পানি খুব দ্রুত বিল্ডিং এর ভিতরে উপরে উঠতে থাকে। তিনজন পুরো শক্তি দিয়ে সিঁড়ি বেয়ে ওঠে এবং দ্রুতই পানির উপরে চলে আসে। একটি করিডোরে অ্যানা একটি গর্ভবতী দম্পতিকে সাহায্যের জন্য ডাকতে দেখে, কিন্তু হাইজো তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে বলে। জেন তার মায়ের কাছে জানতে চায় যে সে কি গর্ভে থাকার সময়ও এমন অনুভব করেছিল। এই প্রশ্ন অ্যানার ভেতরটা একেবারে ভেঙে দেয় এবং সে কান্নায় ভেঙে পড়ে। হাই অ্যানার অবস্থা দেখে তখন অ্যানা রাগ করে বলে যে সে তার সন্তানকে ছেড়ে কোথাও যাবে না। হাই বোঝায় যে যেহেতু হিয়ানমো তার সন্তানের সঙ্গে মারা গেছে বলে ধরা হচ্ছে, তাই বিজ্ঞানীদের কাছে জেন নতুন মানবজাতি তৈরির শেষ আশা। এরপর তারা ছাদে পৌঁছে যায়, যেখানে হেলিকপ্টার অপেক্ষা করছিল। হাইজো কোম্পানির পক্ষ থেকে আসা নির্দেশ পড়ে শোনায়। তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানবজাতিকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো।
তাই অ্যানাকে সঙ্গে সঙ্গে ল্যাবে ফিরে গিয়ে ইমোশন ইঞ্জিন সম্পূর্ণ করতে হবে। হেলিকপ্টারের সঙ্গে আসা সিকিউরিটি টিম জেনকে জেন নিউম্যান 77 বলে ডাকে এবং তাকে অ্যানার কাছ থেকে আলাদা করে নেয়। লোকেরা অ্যানাকে ধরে ফেলে এবং সে অসহায়ভাবে তাকিয়ে থাকে যখন তার ছেলের হাতে হাত করা পরানো হয়। অ্যানা কাঁদতে কাঁদতে হাইজার কাছে সাহায্য চায়। তখন সে সত্যটা বলে, হ্যানমো মারা যায়নি, সে তার সন্তানের সঙ্গে পালিয়ে গিয়েছিল, কারণ নিজের সন্তানকে ছেড়ে দেওয়ার চেয়ে সে মৃত্যুকে গ্রহণ করাই ভালো মনে করেছিল। লোকেরা জেনকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তার চুল কাটতে শুরু করে। এটা দেখে অ্যানা ভয় পেয়ে যায় এবং কাকুতি মিনতি করে দয়ার ভিক্ষা চায়। সে বলে যে অন্তত শেল্টারে পৌঁছানো পর্যন্ত যেন তাকে জেনের সঙ্গে থাকতে দেওয়া হয়। গার্ডরা তাকে জানায় যে কোনো শেল্টার ও আদেও নেই। তারপর তারা হাইজোকে গুলি করে মেরে ফেলে। তখন অ্যানা বুঝে যায় যে এখানে সবাই মারা যাবে এবং শুধু তাকেই পালানোর অনুমতি দেওয়া হয়েছে। অ্যানা ভারী হৃদয়ে জেনকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর লোকেরা তার মাথা খুলে তার ডেটা বের করে এবং একটি বাক্স রেখে দেয়। হেলিকপ্টার উড়ে যায়, তাতে শুধু পাইলট, সেই বাক্স এবং অ্যানা থাকে। ঠিক তখনই অ্যানা অনুভব করে যে জেনের গগলস তার পকেটে রয়েছে। ভয়ঙ্কর ঝড় পুরো পৃথিবীকে ডুবিয়ে দেয়।